আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুঃখজনক বলছে সরকার। মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। যে দেশগুলো উন্নতি করে, যেগুলো দেশের সরকার আপনার ভালো কাজ করে, অনেক সময় তাদের উপরে আক্রমণ হয়। মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘদিনের অভিযোগের সত্যতা প্রমাণিত হলো, দাবি মির্জা ফখরুলের। ক্ষুণ্ণ হয়েছে দেশের ইমেজ। কানাডায় ঢুকতে পারেননি বিতর্কের মুখে মন্ত্রিত্ব হারানো ডাক্তার মুরাদ। কোভিড ডকুমেন্ট জটিলতায় আটকে দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত। সংস্পর্শে আসাদের করা হবে পরীক্ষা। যথারীতি নিয়মে আমরা সেই টিমকে কোয়ারেন্টাইনে রেখেছি। পুরো টিমকেই এখন কোয়ারেন্টাইনে আছে এবং তারা ভালো আছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তির সহজ হস্তান্তর চান প্রধানমন্ত্রী। উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবার প্রত্যয়। ঢাকা মেডিকেলে জোড়া শিশু লাবিবা ও লামিসা অপারেশন হবে সোমবার। অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনযাপন করতে পারবে আশা চিকিৎসকদের। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে মঙ্গলের প্রত্যাশায় রাজশাহীতে মহা ধুমধামে অনুষ্ঠিত হলো বট ও পাকুড় বৃক্ষের বিয়ে। মন্দির প্রাঙ্গণে ভক্ত পুণ্যার্থীদের মিলন মেলা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। এলিট ফোর্স র্যাব এবং এর শীর্ষ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারকে তলব করে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ওয়াশিংটনের অবস্থানকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। বলছেন, কোনো অভিযোগ উঠলে সংস্থা প্রধানকে নিষেধাজ্ঞা দেয়া যুক্তরাষ্ট্রের নতুন ঢং, আর আত্মরক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালালে সেটি বৈধ বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্দুকযুদ্ধের প্রতিটি ঘটনার আইনি বৈধতা আছে বলেও মন্তব্য তার। চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে এলিট ফোর্স র্যাবের সাবেক ও বর্তমান প্রধান সহ 7 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি শুক্রবার রাতে পররাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে জানান দেশটির রাষ্ট্রদূত আর্ল মিলার। শনিবার সকালেই মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে এর ব্যাখ্যা চান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মার্কিন রাষ্ট্রদূতকে আমরা ডেকে নিয়েছি, এটা আমার পররাষ্ট্র সচিব ওনার সাথে আলাপ করেছেন এবং উনি অনেকটা একটু সারপ্রাইজের মতো এইরকম হয়েছে। ওয়াশিংটনের অবস্থান সঠিক নয় দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশের চেয়ে ঢের বেশি। নতুন এক ঢং বের হলো যে হেড অফ দি ইনস্টিটিউশন তাকে আপনার কি করেন। এগুলো খুবই দুঃখজনক এবং এগুলো হয়তো লোক দেখানো একটা অপচেষ্টা। কারণ সব দেশেই কিছু লোক নিখোঁজ হয়। আমেরিকাতে বললাম যে 6 লক্ষ লোক নিখোঁজ হয়। সো ন্যাচারালি আই উড এক্সপেক্ট ফ্রম USA মোর সলিড ফ্যাক্ট বেসড রেসপন্স। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিধি মেনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সন্ত্রাসীরা যখন আগ্নেয়াস্ত্র তাক করেন তখন আমাদের নিরাপত্তা বাহিনী জীবন রক্ষার্থে হয়তো অনেক সময় গুলি করে থাকেন। সেটা তার জন্য বৈধ ছিল না, তার জন্য যুক্তিসঙ্গত ছিল না, সেইটা কিন্তু তদন্ত হচ্ছে। গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে না রাখার পর র্যাবের উপর এই নিষেধাজ্ঞা, এসব ঘটনা কি বার্তা দেয় প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রীর কাছে। আমার মনে হয় না হবে কিনা, সেটা ডিপেন্ডস অন USA, ওদের বলতে পারে। তবে এইটু বলি, যে দেশগুলো উন্নতি করে, যেগুলো দেশের সরকার আপনার ভালো কাজ করে, অনেক সময় তাদের উপরে আক্রমণ হয়। সন্ত্রাস ও জঙ্গি দমনের লক্ষ্যে 2004 সালে পুলিশের বিশেষায়িত অংশ হিসেবে যাত্রা শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দেশে আলোচিত অনেক অভিযান চালিয়েছে এই বাহিনীর সদস্যরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
র্যাব মানবাধিকার লুণ্ঠন করে না, বরং মানবাধিকার রক্ষা করে। যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন বলে দাবি করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, বিভিন্ন অভিযানের কারণে দেশের মানুষের আস্থা অর্জন করেছে র্যাব। এলিট ফোর্সটির সাফল্যের কারণে জঙ্গিবাদ মোকাবিলায় সফলতা পাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত অভিযানের সময়ে র্যাবের 1000 সদস্যের অঙ্গহানি, 28 জন নিহত হয়েছেন। নিজেদের আত্মরক্ষার অধিকার প্রতিটি বাহিনীর রয়েছে। মাদক বা জঙ্গি বিরোধী অভিযানে গুলি বিনিময় হয়, তখন বাহিনীর সদস্যরাও গুলি করতে বাধ্য হয় বলেও জানান তিনি। র্যাবের এই অভিযানের প্রেক্ষিতে আজকে সুন্দরবন দস্যুমুক্ত সুন্দরবন হয়েছে। আমরা আজকে দস্যুমুক্ত সুন্দরবন দিবসের 3য় বছর পূর্তিও আমরা কিছুদিন আগে পালন করেছি। সো আমরা বলবো আজকে যে র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, আমরা মনে করি সেটা ভিত্তিহীন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং এই বাহিনীর 6 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞারোপ প্রমাণ করে এতদিন মানবাধিকার নিয়ে বিএনপি যা বলছে তাই সত্য। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়ীদের বিরুদ্ধে সরকারেরও অবস্থান জানতে চায় বিএনপি। নেতারা বলেন, অনৈতিক স্বার্থে ব্যবহার করায় কর্মকর্তা সহ র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা ভীষণভাবে ক্ষুণ্ণ করেছে দেশের ইমেজ। জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশাররফ হোসেন। জানান, এলিট ফোর্স র্যাবের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এক ব্যক্তির ইশারায় বাংলাদেশে সরকার চলে, কি প্রশাসনে, কি আইন শৃঙ্খলা বাহিনীতে, কি বিচার বিভাগে, এটা প্রমাণিত। বাংলাদেশের একটি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কোনো কটূক্তি করা বা কোনো রকমের নিষেধাজ্ঞা প্রকারান্তরে এটা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ঘৃণা এবং ক্ষোভের প্রকাশ। একই ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি, মানবাধিকার নিয়ে বিএনপি এতদিন যে অভিযোগ করে আসছে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা তা প্রমাণ করে। আমি এটাকে মনে করি অবশ্যম্ভাবী পরিণতি। এটাই তাদের পরিণতি, এই জন্যে যে এই ধরনের যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা মানুষের অধিকারকে কেড়ে নেয়, যারা জনগণকে হত্যা করে, তাদেরকে এইভাবেই তাদের পরিণতি এইভাবেই হবে। আমরা এতদিন ধরে যে বলছি যে মানবাধিকার হরণ করা হচ্ছে, আমরা বলছি যে এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করছে, করে মানুষকে হত্যা করছে নির্মমভাবে। এটা প্রমাণিত হয়েছে আজকে। যেসব ব্যক্তি ও বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তাদের ব্যাপারে সরকারের অবস্থান জানতে চায় বিএনপি। আমরা দেখতে চাই, জানতে চাই যে এই সরকার এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা মানবাধিকার লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা গ্রহণ করছে, নাকি তারাই তাদের মধ্যে আবার নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ না জানানো বাংলাদেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। এটাও প্রমাণিত হয়েছে যে এই সরকার বাংলাদেশকে আজকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। এবং অনির্বাচিত বিএনপি নেতারা ঘুম নিয়ে মাঠ গরম করে সরকারের উপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম ও হত্যা নিয়ে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছিল বিএনপি, কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনের অপহরণ ও হত্যার সাথে জড়িত ছিল। তিনি বলেন, বিএনপির কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচারের রায় নিজেদের পক্ষে যেতে হবে। বিএনপি নেতারা আজকাল গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছে, সরকারের উপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছে। চট্টগ্রামে বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সাথে কারা জড়িত ছিল, পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিন অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত। বিতর্কের মুখে মন্ত্রিত্ব হারানো ডাক্তার মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেনি। টরন্টোর পিয়ারসন্স বিমানবন্দরে তাকে আটকে দেয় কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি। জানা গেছে, কোভিড সংক্রান্ত কাগজপত্রের জটিলতায় তাকে দেশটিতে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। সূত্র জানিয়েছে, মুরাদ হাসানকে দুবাইতে ফেরত পাঠানো হয়েছে।
খালেদা জিয়ার নাতনি জাইমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য সহ নানা বিতর্কে প্রতিমন্ত্রীর পদ হারানোর পর বৃহস্পতিবার রাত 1টার দিকে দেশ ছাড়েন ডাক্তার মুরাদ হাসান। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। স্থানীয় সময় শুক্রবার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এরপরেই কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে নিয়ে যান। দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। কানাডার প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, ডাক্তার মুরাদ হাসানের কাছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক দেশটিতে তার প্রবেশের বিষয়ে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়। আরেকটি সূত্র বলছে, ডাক্তার মুরাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তাই ডাক্তার মুরাদকে বিমানবন্দরের বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। যদিও এই বিষয়ে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। দেশে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমিত নারী ক্রিকেটাররা সুস্থ আছেন, তাদের সংস্পর্শে থাকা সবার নমুনা পরীক্ষা করা হবে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা দেশে ফেরেন 1 ডিসেম্বর। ঢাকা ফিরতে হয়েছে বেশ কয়েকটি দেশ ঘুরে। তবে সংক্রমণ ছড়িয়ে পড়া দেশ জিম্বাবুয়ে থেকে ফেরায় একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হয় নারী ক্রিকেট দলের সবাইকেই। 3, 5 ও 8 ডিসেম্বর করোনা পরীক্ষা করানো হয় দলের সদস্যদের। 6 ডিসেম্বর যখন বাসায় ফেরার কথা তখনই আসে দুঃসংবাদ, 2 জন খেলোয়াড়ের শরীরে মেলে করোনা ভাইরাসের উপস্থিতি। 8 ডিসেম্বর নেওয়া নমুনার জিনোম সিকোয়েন্স করতে যেয়ে শনাক্ত হয় নতুন ভ্যারিয়েন্ট। 2 জনের গায়ে ওমিক্রন এই ভাইরাসটি পাওয়া গেল। তাদেরকে আমরা ওখানে পুরা টিমকেই এখন কোয়ারেন্টাইনে আছে এবং তারা ভালো আছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। যেহেতু ওরা ওখান থেকে এসছে, এটা ওমিক্রন হওয়ার সম্ভাবনাই বেশি, সো আমি অবাক হইনি। বেস্ট পার্টটা হচ্ছে যে পুরো টিম একসাথেই ছিল, অন্যরা সবাই নেগেটিভই আছে। জিম্বাবুয়ে ফেরত দলের সবাইকেই আইসোলেশনে রাখা হয়েছে। তবে আক্রান্ত 2 নারী ক্রিকেটার সুস্থ আছেন জানিয়েছেন বিসিবি বস। যাদের হয়েছে তারা একেবারেই অ্যাসিম্পটোম্যাটিক, তাদের কোনো সিমটম নেই। আমার সাথে পার্সোনালি আমি কথা বলেছি, কোনো জ্বর, গা ব্যথা কিছুই নেই। সো ওরা বুঝতেই পারে না এখনো যে ওদের যে কোভিড হয়েছে। সো সেদিক দিয়ে আমি বলবো এটা একটা বিরাট সুখবর। ওমিক্রনের কারণে বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিত হলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় আগামী বছর নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে জাহানারা সালমারা। সালাউদ্দিন শিমন, যমুনা নিউজ, ঢাকা। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তির সহজ হস্তান্তর চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিল্পের এই বিপ্লবে পিছিয়ে থাকবে না, বরং নেতৃত্ব দেবে বাংলাদেশ। সন্ধ্যায় গণভবন থেকে চতুর্থ শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করে ইউজিসি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নত উন্নয়নশীল দেশগুলোর সাথে তাল মিলিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের ভিত্তি হিসেবে 3টি বিষয় গুরুত্ব পাচ্ছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্পের বিকাশ, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণ। আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে চলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের ভিত্তি হিসেবে 3টি বিষয় অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। 1, অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্পের বিকাশ। 2, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী সৃষ্টি। 3, পরিবেশ সংরক্ষণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তি সভ্য সমাজ মেনে নেবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে রাজধানীর টিকাটুলিতে বিএনপি নেতা আলালের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, বিএনপি নেতা আলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি অপরাজনীতি করে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, যারা স্বাধীনতা বিরোধীদের দোসর তারা কখনো রাজনীতিক হতে পারে না। দেশরত্ন শেখ হাসিনা সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, ঔদ্ধত্যপূর্ণ কটূক্তি করেছেন, যা কোনোভাবেই কারো কাছেই
কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আজকে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে তার প্রতিবাদে এই কর্মসূচি, আমি সেজন্যই এর সঙ্গে একাত্মতা জানাতে এসেছি এবং আমিও আশা করি যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতায় টিকে থাকাতে সরকার খালেদা জিয়াকে বাধা মনে করে, এজন্য আইনের দোহাই দিয়ে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় বাধা দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সরকার বিএনপি চেয়ারপারসনের মানবাধিকার হরণ করছে। খালেদা জিয়াকে আইনের কোনো ধারায় আটকানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আইনের নামে প্রতিহিংসা বাস্তবায়নের লক্ষ্যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসায় বাধা দেওয়া হচ্ছে। খালেদা জিয়াকে সরকার ভয় পায় বলেই তার জীবন বাঁচাতে চায় না। আইনের কোনো ধারায় আটকানো যাবে না। আটকানোর একমাত্র বৃক্ষই হচ্ছে, বটবৃক্ষই হচ্ছে, পাষাণ পাথরই হচ্ছে প্রধানমন্ত্রী, অন্য কেউ নয়। নির্বিঘ্নে তিনি বিদেশে চলে গেলেন, যদিও তার বিরুদ্ধে মামলা হয়েছে। আপনি যেতে দিয়েছেন, আপনারা যেতে দিয়েছেন, কিন্তু কানাডা একটি সভ্য দেশ, তারা তাকে ঢুকতে দেয় নাই। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের উন্নত সম্পর্কে যারা লজ্জা পান তারা মুক্তিযুদ্ধ বিরোধীদের প্ররোচনা দেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক গৌরবের বলে মন্তব্য করেন তিনি। জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সাবেক মন্ত্রী আমু বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীরা ভারতের সাথে এদেশের সম্পর্ক খাটো করে দেখে, অথচ স্বাধীনতার সময় নিঃস্বার্থ ভারতীয় সেনারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। শুধু তাই নয়, পশ্চিমা দেশগুলোর সাথে কূটনৈতিকভাবে ব্যাপক সহায়তা করে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাই সামি বলেন, বাংলাদেশ ভারত ভাই বোনের মতো সম্পর্ক, তাই এদেশের উন্নতিতে ভারত সবচেয়ে বেশি খুশি হয় ও গৌরব বোধ করে। অনেকে আমরা লজ্জা পাই ভারতের সাথে বন্ধুত্বের কথা বলতে। কেন? বিপদে যারা আমাদের পাশে দাঁড়িয়েছিল, এখানে তো লজ্জা রাগ ঢাকের কিছু নাই। এটা তো সত্যি ঐতিহাসিক ঘটনা। We in India are proud of your success. We will always be proud of your success because you are our brothers and sisters, and your success is of material consequence to us. জলবায়ু তহবিল ব্যবহারে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাবুদ্দিন। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন তিনি। জলবায়ু ঝুঁকি নিরসনে COP26 সম্মেলনের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক। এটাকেও সঠিক করতে যদি আমাদের 50 বছর লাগে, চিন্তা করুন পৃথিবীর অবস্থা কি হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন। বলেন, জলবায়ু তহবিল নিয়ে 9-6-এর কোনো সুযোগ নেই। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। আমরা যদি কোনো অভিযোগ পেয়ে থাকি, সাথে সাথে আমরা ঢাকা থেকে এটা তদন্ত টিম গঠন করে আমরা পাঠিয়ে দিই এবং তারা তদন্ত টিম এটা দেখে যে তাদের প্রতিবেদন দেবে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। অনুষ্ঠানে জলবায়ু ঝুঁকি নিরসনে 10 দফা সুপারিশ পেশ করেন ডিবেট ফর ডেমোক্রেসি। সংগঠনের চেয়ারম্যান জোর দেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের উপর। বাংলাদেশ তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু বিশ্ব নেতৃবৃন্দ এখনো এই COP26-এর যে প্রত্যাশা পূরণের আশা জাগা নিয়ে সেই সুখবর আমাদেরকে পুরোপুরি এখনো দিতে পারেনি। জলবায়ু উদ্বাস্তুর কারণে আন্তর্জাতিক যে সহযোগিতা পাবার কথা, সেই সহযোগিতা পাওয়ার জন্য আমাদেরকে নিশ্চিত করতে হবে, আমাদেরকে ডিপ্লোমেসি চালাতে হবে। প্রতিযোগিতায় সরকারি দল নর্থ সাউথ ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হন বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল। পরে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদ বিতরণ করা হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আলোচিত জোড়া শিশু লাবিবা ও লামিসার অপারেশন করা হবে আগামী সোমবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত চিকিৎসকদের দল এই অপারেশন করবে। 10 থেকে 11 ঘন্টা সময় লাগতে পারে এই অপারেশনে। এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা আশা প্রকাশ করেন, অপারেশনের পর শিশু দুটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। নীলফামারীর জলঢাকার একটি ক্লিনিকে 2019 সালের 15 এপ্রিল জন্ম হয় জোড়া শিশু লাবিবা ও লামিসার। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতা ছিল তাদের। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাদের আলাদা করা হয়। এরপর থেকে জটিলতা আরও বাড়তে থাকে।
এই অবস্থায় তাদের আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শিশু দুটিকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান চিকিৎসকরা। আমরা অপারেশনের পরিকল্পনা করেছি আগামী সোমবার ইনশাআল্লাহ। বাচ্চা স্টেবল আছে, ধরে নিচ্ছি যে এটা 9-10 ঘন্টার কমে হবে না, সময় লাগবে, অনেক সময় লাগবে। এবং বিভিন্ন স্পেশালিটি থেকে আমাদের ফ্যাকাল্টিজরা থাকবেন। এখানে আপনার সফলতার সম্ভাবনাটা অনেক বেশি। এখানে আমাদের স্যাররা, নিউরোসার্জন, প্লাস্টিক সার্জনরা বললেন ওরা খুবই সুদক্ষ। যে মেরুরজ্জি বা মেরুদণ্ড ছাড়ানোর একটা বিষয় আছে, মাসিকের রাস্তা এবং পায়খানার রাস্তা আলাদা করার বিষয় আছে, এগুলো আমরা অহরহ করে থাকি। এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠন করা হয়েছে একটি দল। সফল অস্ত্রোপচারের ব্যাপারে আশাবাদী তারা। খরচের ব্যাপারে কোনো সমস্যা নয়, এইটুকু আমরা আমাদের ডিরেক্টর মহোদয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং আমাদের সমস্ত শিক্ষকের পক্ষ থেকে অঙ্গীকারবদ্ধ যে তার খরচ এবং তাকে চলার জন্য যা দরকার হয় আমরা সেটা প্রোভাইড করব। চিকিৎসকরা জানান, এই অপারেশন সফল হলে শিশু দুটি যেমন নতুন জীবন ফিরে পাবে, তেমনি এই ঘটনা হয়ে থাকবে দেশের চিকিৎসা ইতিহাসেরও মাইলফলক হিসেবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীর খড়খড়ি বাইপাসের গোপালদেব ঠাকুর মন্দিরে বিয়ে হলো বট ও পাকুড় বৃক্ষের। শনিবার সকাল থেকে শুরু হয় খড়খড়ি বাইপাসের গোপালদেব ঠাকুর মন্দিরে এই ব্যতিক্রমী বিয়ের আনুষ্ঠানিকতা। শুরুতে নারায়ণ পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় আচার অনুষ্ঠান, দুপুরে হয় আপ্যায়ন। জমজমাট এই বিয়ের আয়োজনে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় ভক্ত ও পুণ্যার্থীদের মিলন মেলায়। আয়োজকরা বলছেন, বট ও পাকুড় বৃক্ষ হিন্দু শাস্ত্রে দেবতা বৃক্ষ, পূজাতেও এই দুটি গাছ লাগে। এ কারণে বট পাকুড়ের বিয়ে, এই বিয়েতে এলাকাবাসীর মঙ্গল হবে বলে ধারণা করেন তারা। দেশের প্রথম মেট্রো রেলের প্রথম পর্যায়ের পরীক্ষামূলক চালনা শুরু হচ্ছে আগামীকাল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত হবে এই চলাচল। এক বছরে সব ধরনের প্রস্তুতি শেষ করে 2022 সালের ডিসেম্বরে এই অংশে মেট্রো চলবে যাত্রী নিয়ে। যাত্রীদের সুবিধার্থে স্টেশনে যানবাহনের ব্যবস্থা রাখা হবে। এরই মধ্যে ভাড়ার প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। শাকিল হাসানের রিপোর্ট। আগারগাঁও থেকেই মাথা তুলে দাঁড়িয়েছিল দেশের প্রথম মেট্রোর পিলারগুলো। কয়েক বছরে স্থাপিত হয়েছে ভায়াডাক্ট। ধীরে ধীরে পূর্ণাঙ্গ অবয়ব পেয়েছে মেট্রো রেল। এই অংশের 9টি স্টেশনের অবকাঠামোও তৈরি হয়ে গেছে। এবছরের শুরুতে জাপান থেকে মেট্রোর সেটগুলো আসা শুরু হলে প্রতিটি ট্রেনের আলাদা ট্রায়াল রান হয়। এ পর্যন্ত 7 সেট ট্রেনের পরীক্ষামূলক চলাচল হয়েছে বছর জুড়েই। তবে লক্ষ্য ছিল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ের পূর্ণাঙ্গ ট্রায়াল রান। সেটিই হবে রোববার। যাত্রী নিয়ে চলাচলে বাকি আছে আরও বেশ কিছু নির্মাণ ও পরীক্ষার। দিয়াবাড়ের ডিপো, 9টি স্টেশন আর লাইন জুড়েই সেসবের কাজ চলছে জোরে সোরে। 2022 সালের ডিসেম্বরেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে চলবে মেট্রো। আগারগাঁওয়ে স্টেশনে যাত্রী নামার পর গন্তব্যে পৌঁছতে ব্যবস্থা থাকবে যানবাহনের। মেট্রো ট্রেন থেকে নেমেই আপনি বাস পাবেন, অথবা মেট্রো ট্রেনে উঠার জন্য এখানে আপনি সবসময় বিআরটিসির বাস পাবেন। সে বিষয়ে আমরা সহসাই একটা বিআরটিসির সাথে আমি স্বাক্ষর করব। মেট্রোর ভাড়ার প্রস্তাবনা এরই মধ্যে জমা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। মেট্রোর নিরাপত্তায় স্বতন্ত্র পুলিশ ফোর্স গঠনে 357 জনের জনবল নিয়োগের প্রক্রিয়াও চলছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পাবনায় ভাড়ারা ইউপি নির্বাচন কেন্দ্র করে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন। গুলিবিদ্ধ আরও 9 জন হাসপাতালে ভর্তি আছে। পুলিশ জানায়, নির্বাচন ঘিরে নৌকার প্রার্থী আবু সাইদের সাথে স্বতন্ত্রের সুলতান মাহমুদের বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে চারা বটতলা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 প্রার্থীর অনুসারীরা। সুলতান মাহমুদের পক্ষ হয়ে সংঘাতে জড়ায় আরেক স্বতন্ত্র প্রার্থী ইয়াসিনের লোকজনও। হয় গোলাগুলি। গুলিবিদ্ধ হয় ইয়াসিন। রাজশাহী মেডিকেলে পাঠানো হলে সেখানে মারা যান এই স্বতন্ত্র প্রার্থী। 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বাংলা মোটর মোড়ে আরকে টাওয়ারে লাগা আগুন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনের 7ম তলায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুনের খবর ছড়িয়ে পড়ায় ভবনটিতে অবস্থিত সবাই নিরাপদে নেমে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় 3 জনের হাতে ও পায়ে সামান্য পড়ে যাওয়ার ক্ষত ছিল বলেও জানান তারা। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। বেলা 2টার দিকে আগুন পুরোপুরি নেভানো সক্ষম হয়। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঠিক 12টার সময় আমি দেখতে পাই হালকা দোয়া উঠতেছে, সাথে সাথে দৌড়ে যাই এবং এখানকার যে মির সিরামিক্স আছে ওনাদের একজনকে ডেকে বলি মেন সুইচ অফ করেন, উপরে দোয়া দেখা যাচ্ছে। আর সাথে সাথে আমাদের কন্ট্রোলকে ইনফর্ম করি এবং কন্ট্রোলের মাধ্যমে ফায়ার সার্ভিসকে ইনফর্ম করি। আমাদের উপরে টিম কাজ করতেছে, এরা নিচে নেমে আসলে আরো এলাবোরেটলি বলতে পারবো। আমরা আগুনের সূত্রপাতটা এখনো ফাইন্ড আউট করতে পারিনি, আমাদের ইনভেস্টিগেশন করা দরকার পড়বে। ময়মনসিংহে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে জেরে 2 ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। শুক্রবার সদর উপজেলার চর সিরতা নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সম্প্রতি এলাকার মসজিদের কমিটি নিয়ে দুপক্ষের বিরোধ দেখা দেয়। স্বজনদের অভিযোগ, এরই জের ধরে রফিকুল ইসলামের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। বাঁচাতে গেলে রফিকুলের ভাই শফিকুলকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়। তাদের মধ্যে ময়মনসিংহ মেডিকেলে মারা যান রফিকুল, আর ঢাকা মেডিকেলে মৃত্যু হয় শফিকুলের। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরের পীরগাছায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার একটি মাদ্রাসা মাঠে 5 শতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক তোফায়েল গাজালি। এ সময় তারা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা এবং যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানের ফাউন্ডেশনের সোহেল আহমেদ ও নিজামুদ্দিন আল আদনান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নুরুল ইসলাম বাবুলের স্মৃতিচারণ করেন অতিথিরা। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সাহেব আমৃত্যু যেমন দেশ, মাটি, মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন, পরবর্তীতে তার অনুপস্থিতিতে আজকেও নুরুল ইসলাম সাহেবের যে স্বপ্ন, সাধনা, আশা, মানুষের মুখে হাসি ফোটানো, আর্থসামাজিক উন্নয়ন, সেই ধারাবাহিকতায় নুরুল ইসলাম ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। কম্বল পাইলাম একটা, আল্লাহ দেয় তাক জান্নাতবাসী করুক। অবুনয় গ্রুপের মালিক নুরুল ইসলাম, আল্লাহ তাক ভালো করুক, হায়াত দারাজ করুক, তাক আল্লাহ জান্নাতবাসী করুক। ওমিক্রন ভ্যারিয়েন্ট ঠেকাতে করোনা ভ্যাকসিনের 2টি ডোজ যথেষ্ট নয়, প্রয়োজন বুস্টার ডোজের। গবেষণার পর এমন তথ্য জানালেন ব্রিটিশ স্বাস্থ্যবিদরা। দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার গবেষণায় বলা হয়, ওমিক্রনের প্রকোপ রোধে মানবদেহে 3য় ডোজ প্রায় 75% সুরক্ষা দেয়। এদিকে ইউরোপের দেশগুলোয় ওমিক্রনের বিস্তারে অব্যাহত কড়াকড়ি। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তর পরই নড়েচড়ে বসে বিভিন্ন দেশের গবেষণা সংস্থাগুলো। ভাইরাসের জিনগত পরিবর্তনের পাশাপাশি কিভাবে এর প্রকোপ ঠেকানো যায় তাই নিয়ে উঠে পড়ে লাগে সংস্থাগুলো। এবার ব্রিটিশ স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার গবেষণায় বলা হচ্ছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট ঠেকাতে করোনার ভ্যাকসিনের 2টি ডোজই যথেষ্ট নয়, প্রয়োজন বুস্টার ডোজ। গবেষণায় উঠে এসেছে, ওমিক্রনের প্রকোপ রোধে মানবদেহে বুস্টার ডোজ প্রায় 75% সুরক্ষা দেয়। 2 ডোজ টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের উপর যেভাবে কাজ করছে সেভাবে ওমিক্রনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে না, কিন্তু যখনই আমরা 3য় ডোজ প্রয়োগ করলাম দেখলাম যে এটি রোগীকে প্রায় 75% পর্যন্ত সুরক্ষা দিচ্ছে। তাই আমরা মনে করছি এখনই এটা খুবই জরুরি যে সব জায়গায় বুস্টার ডোজ বাধ্যতামূলক করা। গবেষণা অক্সফোর্ড এবং ফাইজারের টিকা ব্যবহৃত হয়। সংস্থার বিজ্ঞানীরা জানান, ব্রিটেনে যে হারে করোনার সংক্রমণ বাড়ছে তাতে চলতি মাসের শেষ দিকে আক্রান্তের সংখ্যা 10 লাখের ঘর ছাড়াতে পারে। ফাইজার এবং অক্সফোর্ড দুটোই বুস্টার হিসেবে কার্যকর। যে প্রতিষ্ঠানই হোক না কেন, এখন বুস্টার ডোজ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। কারণ শঙ্কার বিষয়, যে হারে করোনা শনাক্ত বাড়ছে তাতে মনে হচ্ছে শুধু ডিসেম্বরেই আক্রান্তের সংখ্যা 10 লাখ ছাড়াবে এবং এদের বড় অংশই ওমিক্রনে আক্রান্ত হতে পারে। ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার বাড়ায় নানামুখী কড়াকড়ি অব্যাহত আছে ইউরোপের বিভিন্ন দেশে। ইতালিতে পুলিশ, সামরিক বাহিনী সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের পক্ষে রায় দিয়েছে ব্রিটিশ হাইকোর্ট। তবে এই রায় নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারবেন তিনি। এরই মধ্যে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তার সহযোগী স্টেলা মরিস। এর আগে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করে রায় দেয় ব্রিটেনের নিম্ন আদালত। এরপরে উচ্চ আদালতে আপিল করে যুক্তরাষ্ট্র। আদালতের রায় কার্যকর হলে শিগগিরই অ্যাসাঞ্জকে মার্কিন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির মামলা করে যুক্তরাষ্ট্র। তবে সে সময় তার মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে প্রত্যর্পণের সম্মতি দেয়নি ব্রিটিশ নিম্ন আদালত।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে টর্নেডোর আঘাতে অন্তত 70 জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবারে ঘূর্ণিঝড়ে ভেঙে পড়েছে অনলাইন জায়ান্ট আমাজনের গুদাম সহ বহু স্থাপনা। ইলিনয়ের গভর্নর জানান, আরকানসাস, কেন্টাকি, মিসৌরি এবং টেনেসিতেও তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার অভিযান। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে বহু মানুষকে। ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ করতে এবার কাজ শুরু করেছে মহানগরী ফুটবল লীগ কমিটি, যেখানে আগের কমিটি থেকে শুরু করে আমূল পরিবর্তন আসছে মহানগরীর অধীনে থাকা প্রতিটি টুর্নামেন্টে। যমুনা টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা নিশ্চিত করেছেন কমিটির চেয়ারম্যান এবং বাফুফের সহ সভাপতি ইমরুল হাসান। বাফুফে নির্বাচনে নির্বাচিত হবার পর দেশের ফুটবলের তৃণমূল নিয়ে কাজ করার ইচ্ছে ছিল ইমরুল হাসানের, কিন্তু দায়িত্ব পান মহানগরী ফুটবল লীগের। তবে যে দায়িত্ব পান না কেন, ফুটবলার তৈরির কারিগর হতে তা বাধা হতে পারেনি। অস্ত্র বানিয়েছেন নিজের অধীনে থাকা লিগগুলোকে। এক ফুটবলার যাতে একাধিক লিগে খেলতে না পারে, সে লক্ষ্যে এবার প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বিভাগ ফুটবল লীগ হবে বয়সভিত্তিক। আমরা যদি বয়স ভিত্তিকটা না করি, কিংবা এতে হয় কি একই প্লেয়ার বা একই খেলোয়াড় ফার্স্ট ডিভিশন যেমন খেলছে, সেকেন্ড ডিভিশন, তৃতীয়, একই প্লেয়ার 3টা লিগে খেলছে, হয়তো এটা বিভিন্ন সমনুষ্ঠিত হয় বলে। সো এই জিনিসটা যাতে না হয়, যেন নতুন কিছু প্লেয়ার বা খেলোয়াড় বের হয়ে আসে, সেই জন্য আমাদের এই চিন্তা ভাবনাটুকু। পাইনিয়ার ফুটবলেও আসছে পরিবর্তন। ঢাকা কেন্দ্রিক করার পেছনেও যুক্তি আছে যথাযথ। ফেনী সরকার এক সময় শীর্ষস্থানের লিগ খেলতে, কিন্তু তারা যখন অবনমিত হয়ে গেল তখন তাদের অবস্থানটা কোথায় হবে এ নিয়ে একটা দোলাচল ছিল। তো সেই দোলাচল থেকে মুক্তি পেতে আসলে আমরা শুধু পাইনিয়ারটাকে এবার ঢাকা কেন্দ্রিক করেছি। এত সব পরিবর্তন, নতুন পরিকল্পনায় কাজ করতে যোগ্য লোক চাই লিগ কমিটির চেয়ারম্যানের। আভাস দিলেন কমিটি পরিবর্তন করে ফেলার। স্বাভাবিকভাবেই যেহেতু নতুন কমিটি ঘোষিত হচ্ছে, কিছু পরিবর্তন তো আসবেই। তো আরও 2-1 দিনের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যদি ইচ্ছাশক্তি প্রবল হয়, তাহলে সকল বাধায় অনায়াসে টপকে যাওয়া যায়। তার একটি উজ্জ্বল উদাহরণ কিন্তু দিলেন ইমরুল হাসান, যা বাফুফের অনেক কর্তাদের মাঝেই দেখা যায় না। এখন তার এই পরিকল্পনাগুলো ভবিষ্যতে কিভাবে বাস্তবায়িত হবে, আরও কিছু বাধার মুখে তাকে পড়তে হবে কিনা, তা নিয়ে কিন্তু কিছুটা প্রশ্ন থেকেই যায়। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।